আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আজকে আমরা পড়বো আইএলটিএস লিসেনিং সিরিজে ম্যাচিং ইনফরমেশন। ম্যাচিং ইনফরমেশন কিন্তু মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এরকম অপিনিয়ন বেস, আর একটা হচ্ছে অপিনিয়ন ছাড়াও। এটা হতে পারে অ্যাকশন, তারপর কমেন্ট। এগুলো অনেক সহজ, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখাই দিব। আচ্ছা, আপনারা যদি আমার এমসিকিউ পার্ট 2 এবং পার্ট 3 দেখে থাকেন, সেখানে আমরা একটা জিনিস নতুন নিয়ম শিখেছি আপনাদেরকে, যে আমরা এক বচন হলে কিভাবে আনসার করব, বহু বচন হলে কিভাবে আনসার করব। অপিনিয়নটা নর্মালি হচ্ছে আমাদের ওই বহু বচনের যে নিয়মটা আছে ওইটাকে আমরা ফলো করে করে আগে যাব। কিভাবে দেখেন, অপিনিয়ন মানে কি? মতামত। ওইখানে অবশ্যই দুইজন ব্যক্তির মতামত নিয়ে কথা বলা হবে। আর আমরা জানি কি, বহুবচন যখন কথা বলে, যেই প্রশ্নে বহুবচন থাকবে, এখানে কিন্তু অবশ্যই এগ্রিমেন্ট দিয়েই শেষ হবে অথবা ডিসএগ্রিমেন্ট দিয়ে শেষ হবে। যেমন এই প্রশ্নে দেখেন, দে বোথ, এখানে দে ইউজ করছে মানে কি, সাবজেক্টটা বহুবচন। দেখেন দে 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 সবগুলোই দে, তার মানে এখানে আমরা হচ্ছে ওই আমাদের যে নিয়মটা ছিল এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট ফ্রেজ ইউজ করে আনসার বের করে, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। কি হবে দেখেন, এখানে দে বোথ এক্সপেক্টেড, এখানে ডিরেক্ট বলে নাই কিন্তু এখানে এগ্রি হয়েছে, তার মানে বাট এখানে আমরা যখন লাইনটা পড়বো তখনই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে তারা দুইজনই আশা করতেছিল, মানে দুইজনই এগ্রি করছে। তারপর দেখেন দে বোথ থট, এখানে কিন্তু দুইজনই কি করছে, এগ্রি করছে। একইভাবে দেখেন ডিরেক্ট লেখাই আছে এগ্রি এগ্রি। আর এটা দেখেন দে ওয়ার বোথ ডিসঅ্যাপয়েন্টেড, এখানে কিন্তু দুইজনই এগ্রি করছে, কি দুইজনই হতাশ হয়েছে। তারপরের প্রশ্নটা দেখেন, দে ডিসএগ্রি, ডিরেক্ট ছিল। আপনাদের কি মনে আছে কি না দেখেন তো, আমরা বলছিলাম এগ্রি কখন আমরা বলবো, যে এগ্রির ক্ষেত্রে হচ্ছে অপশনের ঠিক পরের ফ্রেজটি হবে আমার কি, এগ্রিমেন্ট ফ্রেজ। এগ্রিমেন্ট ফ্রেজ কোনগুলা ছিল? এগ্রিমেন্ট ফ্রেজ ছিল এইগুলা, মানে যেই অপশনের পরে আমাকে হচ্ছে এই কথাগুলো বলা হবে, সেইটাই হবে আমার আনসার। আই এগ্রি উইথ ইউ, আই থিঙ্ক সো টু, এক্স্যাক্টলি, ইউ আর রাইট, রাইট ইয়েস, তারপর হচ্ছে দ্যাটস এ গুড পয়েন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার জন্য খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ডই বলতে পারেন আপনারা, সাইন পোস্ট কিওয়ার্ড যা মন চায় আপনাদের। কারণ হচ্ছে যেই অপশনের পরে এই কথাটা বলা হবে সেটাই হবে আমার আনসার। এটা আপনাদের আশা করি মনে আছে। ডিসএগ্রিমেন্টের কথা কি বলছিলাম? এগুলো হচ্ছে আমার ডিসএগ্রিমেন্ট ওয়ার্ড, এগুলো হচ্ছে আমার ডিসএগ্রিমেন্ট ওয়ার্ড, ঠিক আছে? ডিসএগ্রিমেন্টের ওয়ার্ডের কথাটা আমি বলছিলাম যে ডিসএগ্রিমেন্ট ওয়ার্ড আগে বসবে, আনসারটা পরে বসবে। এটা হচ্ছে আমার এগ্রিমেন্টের উল্টা। এগ্রিমেন্টে কি হয়, আনসার আগে বসে, ফ্রেজটা পরে বসে, ঠিক আছে? আর এখানে ডিসএগ্রিমেন্ট হবে আগে বসবে ফ্রেজ, তারপর বসবে আমার আনসার। এগুলো হচ্ছে আমার ডিসএগ্রিমেন্ট ফ্রেজ। আপনাদের যদি ছবি তুলতে কষ্ট হয় আমাকে পেজে নক করবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আমি আপনাদেরকে আরেকটা কথা বলছিলাম যে আমাদের জন্য শত্রু কি, আমাদের জন্য শত্রু হচ্ছে ইয়েস বাট, ওকে বাট। বাট ওকে কিন্তু আসলে আমাদের এগ্রিমেন্ট ফ্রেজের মধ্যেও নাই, সো এটা মানে ডিসএগ্রিমেন্টই। আর আপনারা সবসময় মাথায় রাখবেন, পার্শিয়াল এগ্রিমেন্ট মানে সবসময় ডিসএগ্রিমেন্ট। পার্শিয়াল এগ্রিমেন্ট কি কি হইতে পারে দেখেন, আই এগ্রি বাট, ইয়েস বাট, ওকে বাট, দ্যাটস ট্রু বাট। মানে পার্শিয়াল এগ্রিমেন্ট এবং ডিসএগ্রিমেন্ট দুইটি হচ্ছে আমার জন্য ডিসএগ্রিমেন্ট। শুধুমাত্র এগ্রিমেন্ট ফ্রেজগুলোই এগ্রিমেন্ট। অথবা একজন একটা টপিক নিয়ে কথা বললো বাট আরেকজন কোনো প্রকার কথা বললো না, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এটা মনে নিব, ধরে নিব যে এটা ডিসএগ্রিমেন্ট, ঠিক আছে? আচ্ছা আসেন তাহলে আমরা যখন এই প্রথমেই প্রশ্ন দেখব ম্যাচিং ইনফরমেশন ওপিনিয়ন বেস, আমাদের তখন আগেই ঠিক করে ফেলতে হবে যে কোনটার জন্য আনসার কোনটা হইতে পারে। যেমন দেখেন, দে বোথ এক্সপেক্টেড, তার মানে দুইজনই কি করছে, এগ্রি করছে। তার মানে এখানে আমার অবশ্যই কি হবে, আনসারের পরে এগ্রিমেন্ট ফ্রেজ বসবে। তারপর দেখেন, দে বোথ থট, তার মানে কি দুইজনে এগ্রি করছে, আনসারের পরে আমার কি বসবে, এগ্রিমেন্ট ফ্রেজ বসবে। এরপর এটা দেখেন এগ্রি করছে অবশ্যই, তার মানে কি আনসারের পরে এগ্রিমেন্ট ফ্রেজ বসবে। একইভাবে লাস্টেরটাতে যদি আমি যাই, আচ্ছা লাস্ট মানে এফ এবং জিতে যদি যাই, দেখেন কি করছে, দুইজনই ডিসএগ্রি করছে। তার মানে কি হইতে পারে, এখানে হয় কোনো প্রকার এগ্রিমেন্ট ওয়ার্ড ইউজ করা হয় নাই, অথবা ডিসএগ্রিমেন্ট ফ্রেজ ইউজ করা হয়েছে। একইভাবে এটা ক্ষেত্রে দেখেন, হয় এখানে এগ্রিমেন্ট ওয়ার্ড ইউজ করা হয় নাই, হয় ডিসএগ্রিমেন্ট ওয়ার্ড ইউজ করছে, অথবা পার্শিয়াল এগ্রিমেন্ট ইউজ করছে। পার্শিয়াল এগ্রিমেন্ট কোনটা আমি আবার দেখাই দিই, ইয়েস বাট, ওকে বাট, তারপর হচ্ছে আই এগ্রি বাট, দ্যাটস ট্রু বাট। সো এগুলো হচ্ছে আমার পার্শিয়াল এগ্রিমেন্ট। মানে ডিসএগ্রি কোনগুলো হয়, আমার যদি এগ্রিমেন্ট ফ্রেজ ইউজ না করা হয়, ডিসএগ্রিমেন্ট ফ্রেজ যদি ইউজ করা হয়, অথবা পার্শিয়াল এগ্রিমেন্ট যদি ইউজ করা হয়। সবসময় মাথায় রাখবেন ডিসএগ্রিমেন্ট মানে কি, আর পার্শিয়াল এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট একই কথা। দুইটার ক্ষেত্রেই হচ্ছে আমার কি, ফ্রেজ আগে ইউজ হবে, আনসার পরেরটা হবে, ঠিক আছে? বাট আমার এগ্রিমেন্টের ক্ষেত্রে আনসার আগে হবে, অপশন পরে হবে, ঠিক আছে? সরি, আনসার আগে হবে, এগ্রিমেন্ট ফ্রেজ পরে হবে। ওকে, এটা তো আপনারা জানেনই। তারপরে যদি আপনারা আরও এটা সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে আমি বলবো আপনারা যেন এমসিকিউ পার্ট 2 এবং পার্ট 3 এর ভিডিওটা দেখে আসেন, তারপর আমরা এটা করবো, ঠিক আছে? আচ্ছা আসেন, আমাদের প্রথম কাজ কি ছিল? প্রথমে যখন আমরা একটা প্রশ্ন পাবো, আমাদের কাজ ছিল কি, আমরা হচ্ছে প্রশ্নটাকে ভালোভাবে দাগাই নিব, পড়ে নিব, সব কিছু করবো, বুঝে নিব। কীভাবে দাগাবো, ভেঙে ভেঙে দাগাবো।
দে বোথ এক্সপেক্টেড টু দিস টু বি মোর ট্রেডিশনাল। তার মানে কি, কেন মেইন জিনিসটা কি ট্রেডিশনাল নিয়ে কথা বলা হচ্ছে, কোনো একটা জিনিস বলা হবে যেটা হচ্ছে তারা দুজনই আশা করছিল কি ট্রেডিশনাল হবে। ট্রেডিশনাল না হলে এটা হইতে পারে কন্টেম্পোরারিও হইতে পারে, কন্টেম্পোরারি কিন্তু ট্রেডিশনালের উল্টা, ঠিক আছে। তারপর এমন হইতে পারে আর কি, তারা হচ্ছে দেখছে যে এটা কন্টেম্পোরারি হয়েছে বা উন্নত নতুন আমলের হয়েছে জিনিসটা, বাট তারা হচ্ছে এটা ভাবছিল যেটা হচ্ছে ট্রেডিশনাল হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা ওই ফ্রেজ দেখে বুঝতে পারবো কি ধরনের ফ্রেজ বসবে। দেখেন এখানে কিন্তু বলছে কি বোথ এক্সপেক্টেড, তার মানে হচ্ছে আনসারটার পরে কি হইতে পারে, আনসারটার পরে আমার অবশ্যই কি বসবে, এগ্রিমেন্ট ফ্রেজ বসবে। তারপর দেখেন দে বোথ থট দিস ওয়াজ অরিজিনাল, তার মানে কি এমন একটা কিছু চিন্তা করছিল যে এই জিনিসটা অরিজিনাল হইতে পারতো, ঠিক আছে। তারপর দেখেন দে এগ্রি দিস ক্রিয়েটেড দ্য রাইট অ্যাটমসফিয়ার, মানে এই জিনিসটা রাইট অ্যাটমসফিয়ার তৈরি করছে, এখানে কি এগ্রি করছে। তারপর দে এগ্রি দিস ওয়াজ এ মেজর স্ট্রেংথ, ঠিক আছে। তারপর দে ওয়ার বোথ ডিসঅ্যাপয়েন্টেড বাই দিস, কোনো একটা কিছু নিয়ে দুইজনই হতাশ ছিল। ডিস এগ্রি করছে অ্যাবাউট ওয়াই দিস ইস্যু ওয়াজ এন ইস্যু, সরি দিস ওয়াজ এন ইস্যু, একটা জিনিস নিয়ে কথা হবে, দুজনের মধ্যে ডিসএগ্রিমেন্ট হয়ে গেছে যে এই জিনিসটা কেন হচ্ছে ইস্যু, এক একজনের কাছে এক এক রকম মনে হবে ইস্যুর কারণটা, ঠিক আছে। তো দে ডিসএগ্রি অ্যাবাউট হাউ দিস কুড বি ইমপ্রুভ। সো জিনিসগুলো হচ্ছে আপনারা আগের মতোই আমাদের যে একদম লিসেনিং এর প্রথম যে পর্বটা ছিল, প্রথম পর্বতে যদি আমরা ব্যাক করি আমাদের কাজ কি ছিল, আমাদের কাজ ছিল হচ্ছে আমরা প্রশ্নগুলোকে সুন্দরভাবে দাগাবো, হেডফোনে সাউন্ড বাড়াই দিব, আজে বাজে ভাবে চিন্তা করবো না, যাই বলবে তাই আমরা ঠিক চিহ্ন দিব। আর আমরা বলছিলাম যে আমরা যখনই প্রশ্ন পাবো তখনই হচ্ছে আমরা এখান থেকে ভালো করে দাগাই নিব, ভেঙে ভেঙে দাগাবো, যেন হচ্ছে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়, দেখতে সুবিধা হয়, ঠিক আছে। যখনই দা সেট বলবে আমাদের কাজ কি, আমরা হচ্ছে এটা টিক চিহ্ন দিয়ে দিব। তারপর আমরা ওয়েট করব যে আমার এগ্রিমেন্ট ফ্রেজ কোনটাতে বলা হইতেছে, কোনটাতে ডিসএগ্রিমেন্ট ফ্রেজ বলা হইতেছে, ঠিক আছে। যেটাই হয়ে যাবে এটা আমরা টিক চিহ্ন দিয়ে দিব। এর জন্য হচ্ছে পুরাটা পড়বেন, বুঝবেন, তারপর এখান থেকে হচ্ছে একটা ওয়ার্ড নিয়ে দিবেন, যেটা মেইন প্রশ্ন। মেইন প্রশ্নটা কি ছিল, যে বোথ এক্সপেক্টেড দিস টু বি মোর ট্রেডিশনাল, তার মানে ট্রেডিশনাল জিনিসটা নিয়ে বেশি কথা হবে। সো এই জিনিসটা হচ্ছে আমাকে আলাদা করার জন্য আমি দাগাই নিলাম, বাট আমি কিন্তু পুরাটাই দাগাবো যেন আমার ট্র্যাকটা ভালোভাবে থাকে এবং হচ্ছে আমি ফোকাস নষ্ট না করি, ঠিক আছে। আসেন শুরু করি। Hear the rest of the discussion, you have some time to look at questions 23 to 30. Now listen and answer questions 23 to 30. So, what about the Emporium Theatre's production of the play? I thought some things worked really well, but there were some problems too. Yeah. What about the set, for example? I think it was visually really stunning. I'd say that was probably the most memorable thing about this production. You're right. The set design was really amazing. But actually, I have seen similar ideas used in other productions. What about the lighting? Some of the scenes were so dimly lit, it was quite hard to see. I didn't dislike it. It helped to change the mood of the quieter scenes. That's a good point. What did you think of the costumes? I was a bit surprised by the contemporary dress, I must say. Yeah, I think it worked well, but I'd assumed it would be more conventional. Me too. I liked the music at the beginning, and I thought the musicians were brilliant. But I thought they were wasted because the music didn't have much impact in Acts 2 and 3. Yes, that was a shame. One problem with this production was that the actors didn't deliver the lines that well. They were speaking too fast. It was a problem, I agree. But I thought it was because they weren't speaking loudly enough, especially at key points in the play. I actually didn't have a problem with that. It's been an interesting experience. এই ছিল আমাদের ম্যাচিং ইনফরমেশন। আপনারা হয়তো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিন্তু সম্পূর্ণরূপে আজকে দাগাইছি শুধুমাত্র ফ্রেজ শুনে শুনে, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন,
ঠিক আছে, এখন আসলে আপনাদেরকে ব্যাখ্যা করে দেখাই যে এই জিনিসটা প্রপারলি কাজ করছে কিনা। আমি আপনাদেরকে সবসময় বলবো আপনারা কিন্তু অবশ্যই অডিও স্ক্রিপ্ট জীবনেও পড়বেন না। আপনারা যদি কোনো কিছু বুঝতে আপনাদের কষ্ট হয় তাহলে হচ্ছে আপনারা অবশ্যই বারবার শুনবেন, কিন্তু তাও অডিও স্ক্রিপ্ট কিন্তু আপনারা পড়বেন না। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এই জিনিসটা করে দেখাইতেছি। ঠিক আছে, দেখেন প্রথম যে প্রশ্নটা বলছে, প্রথম প্রশ্নটা কি বলছে দেখেন, দ্য সেট কি বলছে, দে এগ্রি দিস ওয়াজ দ্য মেজর স্ট্রেংথ। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু একটা লাইন বলছে যে এটা ছিল এটা প্রোডাকশনের সবচেয়ে মেমোরেবল থিং, কিন্তু কোনো জায়গায় কিন্তু মেজর স্ট্রেংথ বলে নাই। দুজনে কিন্তু এগ্রি করছে, তার মানে আমার আনসারটা অবশ্যই এগ্রি হবে। তার মানে আমার আনসারটা কিন্তু অবশ্যই প্রথমটার জন্য এফ এবং জি হবে না, আমার আনসারটা অবশ্যই এ থেকে ই এর মধ্যে হবে। এখন বলছে যে মেমোরেবল থিং অফ দ্য প্রোডাকশন। এখন দেখেন মোর ট্রেডিশনাল সম্পর্কে কিন্তু এতে কিছু বলা হয় না, প্রথম অপশনে কিছু, প্রথম প্রশ্নের জন্য কিছু বলা হয় নাই। অরিজিনালের জন্য না, রাইট অ্যাটমসফিয়ারের জন্য না, তারপর হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেডের জন্য না, শুধুমাত্র মেজর স্ট্রেংথ যদি যায় কোনো কিছুর সাথে সেটা হচ্ছে মেমোরেবল থিং অফ দ্য প্রোডাকশন, এই জিনিসটা হচ্ছে আমার ডি এর সাথে যায়। ঠিক আছে, এখানে কিন্তু একটু সিনোনিম ইউজ করছে। তারপর আমরা যদি প্রশ্নটা একটু দেখি লাইনটা ভালো করে তাহলে বুঝতে পারবেন কি বলছে দেখেন, হোয়াট অ্যাড বলছে কি, হোয়াট অ্যাবাউট দ্য সেট, দেখা যেতেছে কিনা একটু জুম করে দিই আমি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখেন, what about the set? For example, I think it was visually really stunning. I would say that was probably the most memorable thing about the production. You are right. দেখেন আমার এগ্রি হয়েছে না, এগ্রি হওয়ার জন্য কিন্তু আমি এখানে এগ্রিমেন্ট ফ্রেজ ইউ আর রাইটটা ইউজ করছি। ইউ আর রাইট কিন্তু আমাদের একটা এগ্রিমেন্ট ফ্রেজ ছিল, দেখছেন। তারপর আসেন আবার পরের প্রশ্ন যদি আমরা যাই, কি বলছে, দ্য লাইটিংয়ে কি হবে দেখেন, লাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু এগ্রিমেন্ট ফ্রেজ ইউজ করা হয়েছে। লাইটিংয়ের ক্ষেত্রে যেহেতু আমার এগ্রিমেন্ট ফ্রেজটা ইউজ করা হয়েছে, তার মানে আমার অবশ্যই আনসার কিন্তু এফ এবং জি হবে না, আমার আনসার হইতে হবে অবশ্যই কি এ থেকে ই এর ভিতরে। সো যেহেতু আমার ডি চলে গেছে, আমার অপশন হাতে আছে কয়টা, 4টা। তাহলে আসেন আমরা লাইটিংটা সম্পর্কে একটু পড়ি, কি বলছে দেখেন, হোয়াট অ্যাবাউট দ্য লাইটিং, some of the scenes were so dimly lit it was quite hard to see. I didn't dislike it. It helped to change the mood of the quieter scene. হ্যাঁ, সিনগুলার যে ছিল আমার মুডটাকে চেঞ্জ করতে খুবই হেল্প করছে। তারপর সে বলছে যে দ্যাটস এ গুড পয়েন্ট। পরের জন কি বলছে, দ্যাটস এ গুড পয়েন্ট, এটাও কিন্তু আমার কি একটা হচ্ছে এগ্রিমেন্ট ফ্রেজ। ঠিক আছে, দ্যাটস এ গুড পয়েন্ট, তার মানে কি এটাও কিন্তু আমার আনসার কিন্তু এগ্রি হইতো। এখন দেখেন অপশনটা কি ছিল, রাইট অ্যাটমসফিয়ার, এটা আমাকে হেল্প করছে প্রপার সিনের জন্য, প্রপার মুড তৈরি করার জন্য। পরের প্রশ্নটা দেখেন কি বলছে দেখেন, দ্য কস্টিউম ডিজাইনের ক্ষেত্রে কি বলছে দেখেন, এখন কিন্তু এই ক্ষেত্রে আমার এগ্রিমেন্ট ফ্রেজ ইউজ করছে, তার মানে এখানে আনসারটা কি হবে না, এফ এবং জি হবে না। যেটা হইতে পারে সেটা হচ্ছে কি এ থেকে ই এর মধ্যে, এর মধ্যে কিন্তু 2টা আমার শেষ, হাতে আছে 3টা। কস্টিউম ডিজাইন কিন্তু হয় এ হবে, তারপর হচ্ছে বি হবে, অথবা কি হবে, ই হবে। সো আমরা এখন যদি একটু চেক করি তাহলে বুঝতে পারবো। 25 নম্বরের জন্য দেখেন, হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য কস্টিউমস? আই ওয়াজ এ বিট সারপ্রাইজ বাই দ্য কন্টেম্পোরারি ড্রেস। তার মানে কি সে বলছে যে সে একটু সারপ্রাইজ হয়েছে আধুনিক আমলের ড্রেস দেখার কারণে। সে পরের জন্য বলছে ইয়া, এটাও তো কিন্তু বোঝা গেছে যে আনসারটা এটাই হবে। তারপর আবার জিনিসটা আবার ক্লিয়ারিফাই করা হয়েছে দেখেন, আই হ্যাড অ্যাজিউম ইট উড বি মোর কনভেনশনাল। সে ভাবছিল যে এটা আরো কনভেনশনাল অথবা ট্রেডিশনাল হবে। এবং পরের জন কি বলছে, মি টু। দেখেন আমাকে কিন্তু আরেকটা কি ইউজ করা হয়েছে, এগ্রিমেন্ট ফ্রেজ ইউজ করা হয়েছে। দেখেন গুড পয়েন্ট, তারপরে দেখেন আই এগ্রি উইথ ইউ হয়ে গেল, আই এগ্রি উইথ ইউ, আই থিঙ্ক সো টু, এক্স্যাক্টলি, এগুলো হচ্ছে আমার এগ্রিমেন্ট ফ্রেজ। ঠিক আছে, তারপরে প্রশ্নটা যদি আমরা দেখি কি বলছে দেখেন, দ্য মিউজিক সম্পর্কে কি বলছে। এখন মিউজিকের ক্ষেত্রে তারা এগ্রিমেন্ট ফ্রেজ ইউজ করছে, তার মানে এটার আনসারটা কিন্তু অবশ্যই এফ এবং জি হবে না। যেটা হইতে পারে সেটা হচ্ছে এ থেকে ই এর ভিতরে। এখন এ থেকে ই এর ভিতরে 3টা শেষ, হাতে আছে 2টা। এখন আমরা দেখি কোনটা হইতে পারে। কি বলছে দেখেন, I liked the music at the beginning and I thought the musicians were brilliant, but I thought they were wasted because the music didn't have much impact in Act 2 and 3. Yes, পরের জন কি বলছে, yes। এখন অনেকের হয়তো আমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে তো বাট ইউজ করা হয়েছে। বাট একটা কথা মাথায় রাখবেন, আমি কিন্তু ফ্রেজটা ইউজ করতেছি কোন সময়,
ট্রানজিশনের সময় একজনের কথা বলা শেষ আরেকজন কথা বলা যখন শুরু করছে সেই ক্ষেত্রে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার এগ্রিমেন্ট ফ্রেজ ইউজ করতেছে। তারপর দেখেন তার মানে কি এটার আনসার কি হবে, যেহেতু এগ্রি করছে তার মানে এখানে সে কি হয়েছে, খুশি হইতে পারে নাই অ্যাক্ট 2 এবং অ্যাক্ট 3 এর জন্য, অ্যাক্ট 3 এর জন্য, তার মানে কিন্তু আমার আনসারটা কি হবে এই ক্ষেত্রে হবে, ঠিক আছে। এরপর বাকি আছে কি ডিসএগ্রির যে ব্যাপারটা, পরেরটাতে দেখেন কি ইউজ করছে, যদি আমি 27 নম্বরে চলে যাই, দ্য অ্যাক্টরস ডেলিভারি, ঠিক আছে, কি বলছে দেখেন, one problem with the production was that the actors didn't deliver the lines that well, they were speaking too fast, it was a problem, পরের জন্য বলছে it was a problem, I agree but কি ছিল আমাদের দেখেন তো, I agree but ছিল আমাদের পার্শিয়াল এগ্রিমেন্ট। যদি আমরা এখানে চেক করি দেখেন আই এগ্রি বাট, আমি বলছি পার্শিয়াল এগ্রিমেন্ট কিন্তু আমার জন্য শত্রু, পার্শিয়াল এগ্রিমেন্ট কিন্তু এগ্রিমেন্ট না, সেটা কিন্তু ডিসএগ্রিমেন্ট, যেহেতু ডিসএগ্রিমেন্ট এর জন্য কি হবে দেখেন, একজনের কাছে অ্যাক্টরসের ডেলিভারিটা প্রবলেম হয়েছে এক কারণে, আরেকজনের কাছে প্রবলেমটা ডেলিভারি মানে প্রবলেমটা মনে হয়েছে অন্য কারণে, যার কারণে আমার আনসারটা কিন্তু কি হয়েছে এফ হয়েছে, দ্য ডিসএগ্রি অ্যাবাউট ওয়াই দিস ওয়াজ অ্যান ইস্যু, ঠিক আছে। তার মানে আপনারা কিন্তু আশা করি এখন থেকে যদি আপনাদের ম্যাচিং ইনফরমেশন পরীক্ষাতে আসে অবশ্যই আপনারা সুন্দরভাবে করতে পারবেন, ঠিক আছে। এখন আসেন আপনাদেরকে একটা ব্যতিক্রম দেখাই, ব্যতিক্রমটা কি, আমি আপনাদেরকে এখন যে নিয়মটা শিখাইছি অপিনিয়ন বেস, এইভাবে যখন বাসায় ট্রাই করবেন দেখবেন একদম 10-এ 10, 5-এ 5, যতটাই আসে সবই পারবেন। কিন্তু একটা মাঝে মাঝে ঝামেলা হইতে পারে, যে জিনিসটা কখন হইতে পারে, মনে করেন আপনি 100 বার হচ্ছে ম্যাচিং ইনফরমেশন করলেন, ওইখান থেকে হচ্ছে 99 বার এই নিয়মে হয়ে গেল, একবার হচ্ছে আপনার কিন্তু আর হইল না, সেক্ষেত্রে কখন হইতে পারে না দেখেন, এখানে আমি একটা অপশন দেখাই, আপনার কিন্তু সব দাগানো শেষ, আপনি এখন 30 নাম্বারে আছেন, দেখেন এখানে কিন্তু কি বলছে দেখেন, দে বোথ ফাউন্ড দ্য রিডিং রিকোয়ার্ড ফর দিস ওয়াজ ডিফিকাল্ট, আর এটা বলছে ডায়ানা মে ডু সাম ফার্দার স্টাডি অন দিস। আমি কিন্তু এমসিকিউ পার্ট 2 তে কথাটা বলছিলাম যে আমি এগ্রিমেন্ট ফ্রেজও খুঁজবো, সাথে সাথে অপশনগুলোও মিলাবো যে আমার অপশনগুলো প্রপার হয় কিনা। আপনি যখন এখন এই অডিওটা শুনবেন আপনি দেখবেন যে ডি নাম্বারটা হচ্ছে আমার এগ্রিমেন্ট ফ্রেজ 2 বার করে ইউজ করছি, তার মানে যে কেউ আমি কি দাগাই ফেলবো, মানে ডি নাম্বারটাই দাগাবো, হ্যাঁ। এখন আপনি যখন ডি নাম্বারটা যদি একটু ভালোভাবে শুনেন তখন দেখবেন যে এই জিনিসটা পড়তে যে অনেক বেশি ডিফিকাল্ট ফেস করা হয়েছে এটা সম্পর্কে কোনো কথাই কিন্তু বলা হয় নাই, বরঞ্চ বলা হয়েছে ডিয়ানা বলছিল যে আমি এটা সম্পর্কে আরেকটু লেখাপড়া করবো, কারণ পুরো লাইনটা হবে এরকম যে আরেকজন যে মানুষ ছিল সে বলবে যে আমি এটা সম্পর্কে খুব বেশি জানি না, ডিয়ানা বলবে হ্যাঁ আমিও জানি না, এর জন্য আমি হচ্ছে আরও বেশি লেখাপড়া করব। বাট এখানে যখন এগ্রিমেন্ট ফ্রেজ ইউজ করছে আমার কিন্তু অপশনের সাথে এগ্রিমেন্ট ফ্রেজ ইউজ করার পরও কোনো প্রকার মিল নাই, যার কারণে হচ্ছে আমার আনসারটা কিন্তু এইটাই হবে। এই জিনিসটা হচ্ছে আপনারা হচ্ছে 100 বার করলে হয়তো বা একবার এরকম জিনিস পাইতে পারেন, সো এই জিনিসটার উপর একটু ফোকাস করবেন, আসলে আমরা একটু শুনলে আপনারা বুঝতে পারবেন। আমাদের প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে ওয়াইল্ড লাইফ মেডিকেশন, ঠিক আছে। I loved the wildlife medication unit. Things like helping birds that have been caught in oil spills. That's something I hadn't thought about before. Yeah, I thought I might write my dissertation on something connected with that. Right. So, actually, I was thinking something. দেখেন আপনারা যদি এখানে একটু ভালো করে শুনেন দেখবেন যে এখানে ডিয়ানা কিন্তু ইয়াও বলছে, আরেকজন যে ছিল সে বলছে রাইট, পরে দেখেন দুইটাই কিন্তু আমার এগ্রিমেন্ট বুঝাইতেছে, বাট এখানে কিন্তু যখন বলছে ওই লুকটা যে বলছে আমি আসলে এটা সম্পর্কে খুব বেশি জানি না, ডিয়ানা বলছে ইয়া আমিও জানি না, এর জন্য আমি হচ্ছে এটা সম্পর্কে একটু লেখাপড়া করবো বা রাইট করবো, সো এটার আনসারটা কিন্তু এটা হবে। কোনো জায়গায় কিন্তু বলে নাই যে এই জিনিসটা লেখাপড়া করতে অনেক বেশি ডিফিকাল্ট, সো এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য দেখাইলাম, যেন আপনারা কখনো বলতে না পারেন যে আমার নিয়মটা কাজ করে না, ঠিক আছে। আরেকটা আপনারা ব্যতিক্রম দেখতে পারেন, খুবই রেয়ার একটা কেস, যে আপনারা দেখলেন যে কোনো লাইনের মধ্যেই জিনিসটা হচ্ছে মানে এগ্রিমেন্টই হয়েছে, বাট কোনো জায়গার মধ্যে এগ্রিমেন্ট ফ্রেজ ইউজ করে নাই, ডিসএগ্রিমেন্ট ফ্রেজও ইউজ করে নাই। বাট এরকম যদি প্রশ্ন হয় মাথায় রাখবেন এই ধরনের জিনিসগুলা খুবই রেয়ার আসবে, এবং হচ্ছে এত সুন্দর এত সহজভাবে বলে দিবে যে আপনারা খুব সহজেই ধরতে পারবেন যে এটার আনসার কোনটা হবে। তো এটাই ছিল আজকের আমাদের ম্যাচিং ইনফরমেশন। আজকের ম্যাচিং ইনফরমেশন হয়তোবা আমি আপনাদেরকে আগে বেশি পড়াই ফেলছি দেখে আমি এত আর ডিটেলসে অনেক কিছু বলি নাই, বাট আপনাদের যারা জানতে আগ্রহী তারা হচ্ছে আমার MCQ 2 এবং MCQ 3টা দেখবেন। আর হচ্ছে এটাই আমাদের ক্লাস শেষ ছিল আজকে, কালকে হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা ম্যাচিং ইনফরমেশনের আরেকটা এপিসোড করে আমাদের লিসেনিং সিরিজটা শেষ করে দিব। আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে জানাই দিবেন যে হচ্ছে আমার এই পুরা লিসেনিং সিরিজটা আপনাদেরকে কতটুকু ইমপ্রুভমেন্ট ঘটাইছে। আর আপনারা হচ্ছে অবশ্যই আজকে বাসায় ম্যাচিং ইনফরমেশন যে আজকে যেটা আমি করাইলাম অপিনিয়ন বেসটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ঠিক আছে।
সরি, আসলে ভিডিও শেষ হয় নাই, ভিডিও শেষ করে দিছিলাম, বাট আমি পরে দেখলাম যে আমি একটা কথা বলি নেই ভিডিওর মধ্যে। আচ্ছা, আগের যেটা আমরা করছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র দে ছিল না দে। আচ্ছা, এই অপিনিয়ন বেস যদি, এটা তো মতামত রিলেটেড না, এখানে অবশ্যই দুইজনের মতামত থাকবে। দে ইউজ না করে যদি কারো নিজস্ব মানে নাম ইউজ করে, যেমন টিম টিম টিম, এখানে কিন্তু একজনকে বোঝানো হয়েছে। হ্যাঁ, যখন আসলে এই ওপিনিয়ন বেসে একজনকে বোঝানো হবে এরকম, তখন বুঝবেন যে সেটা আর এগ্রিমেন্ট হইলো না, সেটা ডিসএগ্রিমেন্ট। ঠিক আছে, ডিসএগ্রিমেন্ট কীভাবে হইতে পারে? ডিসএগ্রিমেন্ট ফ্রেজ ইউজ করা হইতে পারে, পার্শিয়াল এগ্রিমেন্ট ইউজ করা হইতে পারে। আবার এমনও হইতে পারে যে টিম যেটার কথা বলছে ডায়ানা এটা সম্পর্কে কথাই বললো না, সেই ক্ষেত্রে সেটা ডিসএগ্রিমেন্ট। ঠিক আছে, তো আশা করি জিনিসটা আপনারা মাথায় রাখবেন, কারণ অপিনিয়ন বেস যতগুলো আপনারা পাবেন সবগুলো কিন্তু আপনারা এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট ফ্রেজ ইউজ করলে আপনাদের পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, যেহেতু শেষ ক্লাস, তা আমি আপনাদের কিছু কথা বলি। আমার 26 তারিখে একটা ফ্রি ক্লাস আছে। আপনাদের যাদের ট্রু ফলস নট গিভেনের দুর্বলতা আছে, আপনারা যদি বস হইতে চান ট্রু ফলস নট গিভেনে, আমি আপনাদেরকে 2টা উদাহরণ দিব, আপনারা একদম বস হয়ে যাবেন। সো এটার জন্য আপনাদের যেটা করতে হবে যে আমাকে হচ্ছে পেজে নক করতে হবে বা হোয়াটসঅ্যাপে নক করতে হবে যে আমি ক্লাস করতে চাই। আমি 26 তারিখ হচ্ছে আপনাদেরকে ওই একটা গ্রুপে ঢুকাই দিব, এবং আপনারা ওই লিঙ্কে ঢুকার পরে আপনারা জুমের লিঙ্ক পাবেন এবং ক্লাস করতে পারবেন। 27 তারিখ থেকে হচ্ছে আমার ক্লাস শুরু হবে, যারা হচ্ছে বেচ আর কি, বেচ শুরু হবে 27 তারিখ থেকে। আমার বেচে যারা পড়তে চান তারা চাইলে পড়তে পারেন। আমার পড়াশোনা তো দেখছেন আমি কিভাবে পড়াই আপনাদেরকে। যদি আমার পড়ানোর ধরন আপনাদের ভালো লাগে, যদি সহজ মনে হয় এবং আমার পড়ানোর স্টাইল যদি আপনাকে স্যুট করে, তাহলে হচ্ছে আমার বেচে আপনারা ভর্তি হতে পারেন। আমার বেচে সপ্তাহে 4 দিন ক্লাস হবে রাত 9টার সময়। ওইখানে স্টুডেন্ট সংখ্যা খুবই কম থাকবে, সো আপনারা একদম আমার নিজের মতো করে পড়তে পারবেন। আর আমি ক্যামব্রিজ 11 থেকে 19 একদম সুন্দরভাবে শেষ করাই দিব সব। ওইখানে সিস্টেমটা কীরকম হবে, মনে করেন আজকে আমি ম্যাচিং ইনফরমেশন পড়াইলাম আপনাদেরকে অপিনিয়ন বেস। সো হচ্ছে পড়ানো শেষ, সাথে সাথে 2 ঘন্টার ক্লাসে যতটুকু সময় বাকি থাকবে ওই সময় হচ্ছে আমি আপনাদের পরীক্ষা নিব ম্যাচিং ইনফরমেশনের অপিনিয়ন বেস। পরের দিন হচ্ছে এই টপিকের ওপর আবার পরীক্ষা, পুরোটা দিন পরীক্ষা হবে ওই দিন। তো এইভাবে কী হবে, আপনাদের একদম আয়ত্ত চলে আসবে সকল কিছু। ঠিক আছে, আপনাদের যদি স্পিকিংয়ে খুব বেশি দুর্বলতা থাকে, স্পিকিংয়ে যদি এরকম হয় আমার মতো যে আপনারা সবই বুঝেন, গ্রামারটা আমার সব পারেন, কিন্তু কথা বলতে গেলে কথা আর মুখ দিয়ে আসে না, তাহলে আমার কোর্সটা আপনাদের জন্য খুবই উপকার হবে। রাইটিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে একদম ধরে ধরে পড়াই দিব এবং সুন্দর সুন্দর জিনিস বা লাইন দিয়ে দিব যে কোন কোন সিচুয়েশনে কোন কোন লাইন আপনারা ইউজ করতে পারেন। সো আপনারা আশা করি অনেক ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারবেন আমার কাছে পড়লে, ইনশাল্লাহ। একসাথে আমরা ভালো কিছু করব। আমার কোর্সটা হচ্ছে ডিসেম্বরে যারা পরীক্ষা দিতে চায় তাদের জন্য এটা খুবই উপকারী হবে, কারণ ডিসেম্বরের শুরুর দিকে কোর্স শেষ হয়ে যাবে, ডিসেম্বরে পরীক্ষা দিতে পারবেন। আর আমি হচ্ছে একটা করে কোনো মডিউল পড়াই না, সো আপনারা যারা পড়তে চান 4টা মডিউলই পড়তে হবে এবং কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। তো যদি ভালো লাগে আমাকে নক করতে পারেন। আর কালকে 26 তারিখে যে কোর্সটা আছে এটা সবার জন্য উন্মুক্ত, সবাই করতে পারবে। সো যার ভালো লাগে আমার কাছে করতে, যারা ট্রু ফলস নট গিভেনে দুর্বল আমার কাছে চলে আসবেন, আমি হচ্ছে আপনাদেরকে একদম বস বানাই দিব ফ্রিতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।